আমার বড় ভাই অভিমন্যু আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার হাতে একটি আংটি পরিয়ে দিল, তারপর বলল, সোমা, তুমি আমার বোন হওয়াই আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। আমার হৃদয় ভালোবাসায় ভরে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমি অভিমন্যুর দিকে তাকিয়ে রইলাম, তার চোখে আমি দেখতে পাচ্ছি অবর্ণনীয় এক আবেগ। এই মানুষটি আমার বড় ভাই, আমার অভিভাবক, আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। কিন্তু আজ সে আমার সামনে দাঁড়িয়ে আছে এক ভিন্ন রূপে, একজন প্রেমিক হিসেবে। অভিমন্যু, এটা সম্ভব নয়, আমি ফিসফিস করে বললাম। তুমি জানো আমরা কখনোই স্বামী স্ত্রী হতে পারব না গে। অভিমন্যু আমার হাত নিজের বুকের উপর রাখল। সোমা, আমি জানি এটা অন্যায়, এটা পাপ। কিন্তু কি করব, আমি পাগল হয়ে যাচ্ছি তোমাকে না পেয়ে। আমি রাতে ঘুমাতে পারি না, খেতে পারি না, কাজে মন বসে না। সবসময় তোমার মুখ ভাসে আমার চোখের সামনে গি। আমার মন বলছে না বলতে, কিন্তু আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, অভিমন্যু, আমিও তোমাকে ভালোবাসি, ভাই হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে গু। অভিমন্যুর চোখে আমি দেখলাম অবাক হওয়ার ভাব, তারপর আনন্দের ঝলক। সোমা, তুমি কি সত্যি বলছ? তুমিও কি আমাকে ওই চোখে দেখো? আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম। হ্যাঁ, বহুদিন ধরে। বোধহয় যখন থেকে আমি নিজেকে চিনি। তবে আমি জানতাম এটা অসম্ভব, তাই মনের মধ্যেই লুকিয়ে রেখেছিলাম গু। অভিমন্যু আমার হাত ধরে টানল, আমি তার কোলের উপর বসে পড়লাম। সোমা, কেউ আমাদের বুঝবে না, জানি। কিন্তু আমাদের হৃদয় জানে আমরা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। আমি এতদিন তোমাকে আমার বোন ভেবে রক্ষা করেছি, এখন তোমাকে আমার প্রেমিকা হিসেবে চাই। আমার চোখ ছলছল করে উঠল। অভিমন্যু, এই ভালোবাসা আমাদের ধ্বংস করে দেবে। আমরা সমাজের চোখে ঘৃণিত হয়ে যাব। অভিমন্যু আমার চোখের জল মুছে দিল। সমাজ? সমাজ কি বোঝে সত্যিকারের ভালোবাসা কি? আমরা দুজন একে অপরকে পেলে পৃথিবীর সব কিছু হারাতে রাজি আছি। আমরা সমাজের নিয়ম মেনে জীবন কাটাতে পারি, কিন্তু হৃদয়ের কাছে মিথ্যা বলতে পারি না গু। আমি অভিমন্যুর বুকে মাথা রাখলাম। তার বুকের স্পন্দন আমাকে আশ্বস্ত করছে, যেন বলছে আমাদের ভালোবাসা অমর। আমি তোমার সাথে আছি, অভিমন্যু। যেখানেই যাও আমি যাব। যা বলো আমি করব। আমি শুধু তোমাকে চাই। অভিমন্যু আমার মাথায় হাত বুলাতে লাগল। আমরা দূরে কোথাও চলে যাব, যেখানে কেউ আমাদের চিনবে না। সেখানে আমরা নতুন নাম নিয়ে নতুন জীবন শুরু করব গো। আমি আমার চোখের জল মুছলাম। তুমি কি সত্যি আমাকে নিয়ে যাবে? আমাদের পরিবারের সবাইকে ছেড়ে? অভিমন্যু আমার মুখের কাছে মুখ নিয়ে এলো। হ্যাঁ সোমা, আমাদের পরিবার আমাদের বুঝবে না। আমার বাবা মা, তোমার বাবা মা, কেউই বুঝবে না। তারা আমাদের ভালোবাসাকে ঘৃণা করবে। আমাদের একসাথে থাকতে হলে সবকিছু ছেড়ে যেতে হবে। আমি ভয় পেলাম, কিন্তু অভিমন্যু, আমরা যাব কোথায়? আমাদের পরিচয় কি হবে? অভিমন্যু আমার কপালে চুমু দিল, আমার কাছে অনেক টাকা আছে। আমরা দূরে কোথাও চলে যাব, অন্য শহরে, অন্য দেশে। সেখানে আমরা স্বামী স্ত্রী হয়ে থাকব। কেউ জানবে না আমরা ভাই বোন গু। আমি দুর্বলভাবে মাথা নাড়লাম, ঠিক আছে। কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে। আমি আমার জিনিসপত্র গুছাব গু। না, অভিমন্যু আমাকে থামিয়ে দিল, কিছুই নিবে না। আমরা এখন যেভাবে আছি ঠিক এভাবেই চলে যাব। কোনো চিহ্ন রাখা যাবে না। সোমা, তুমি কি আমার জন্য সবকিছু ছাড়তে পারবে? বলো, তুমি কি আমার সাথে যাবে? আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু অভিমন্যুর চোখে অপার ভালোবাসা দেখে সাহস পেলাম। হ্যাঁ, আমি যাব গু। অভিমন্যু আমার হাত ধরে টেনে তুলল, তাহলে চলো এখনই। আমার গাড়ি বাইরে অপেক্ষা করছে গিয়ে। এখনই? আমি অবাক হয়ে তাকালাম, কিন্তু এখনই? অভিমন্যু দৃঢ়ভাবে বলল, যদি আমরা অপেক্ষা করি তাহলে হয়তো মন বদলে যাবে, ভয় পেয়ে যাবে। আমাদের বিবেক আমাদের বাধা দেবে। চলো এখনই। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। অভিমন্যু আমার হাত ধরে টেনে নিয়ে চলল। আমরা বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেলাম। বাইরে রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা। দূরের শহরের আলো দেখা যাচ্ছে। অভিমন্যুর কালো গাড়ি দাঁড়িয়েছিল। আমরা গাড়িতে উঠে বসলাম। আমার হৃদয় ধুকপুক করছিল। আমি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি? আমি কি পাগল হয়ে গেছি?
কিন্তু তখন আর ফেরার উপায় ছিল না। অভিমন্যু গাড়ি স্টার্ট দিল। আমরা রাতের অন্ধকারে বেরিয়ে পড়লাম। রাত্রির অন্ধকারে গাড়ি ছুটছিল। জানালা দিয়ে দেখছিলাম শহরের আলো ক্রমশ দূরে সরে যাচ্ছে। আমি আমার জীবনের সবকিছু পেছনে ফেলে এসেছি, আমার বাবা মা, আমার বন্ধুরা, আমার স্কুল, আমার স্মৃতি, সবকিছু। কোথায় যাচ্ছি আমরা? আমি অভিমন্যুকে জিজ্ঞেস করলাম। অভিমন্যু গাড়ি চালাতে চালাতে বলল, প্রথমে আমরা কলকাতা যাব, তারপর নু জলপাইগুড়ি। সেখান থেকে আমরা সিকিম যাব, তারপর বিমানে চড়ে চলে যাব ভারতের বাইরে, হয়তো নেপালের কাঠমান্ডু, হয়তো থাইল্যান্ডের চিয়াংমাই। যেখানে কেউ আমাদের চিনবে না, যেখানে আমরা নিরাপদ থাকতে পারব গো। আমার চোখ থেকে আবার জল নামল। অভিমন্যু, আমাদের বাবা মা কি আমাদের খুঁজবে না? অভিমন্যু বেপরোয়াভাবে হাসল, নিশ্চয়ই খুঁজবে। কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদের খুঁজে পাবে না গি। গাড়ি ছুটছিল, আমি জানালার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে অভিমন্যু গাড়ির গতি বাড়িয়ে দিল। আমি ভয় পেয়ে তার দিকে তাকালাম। অভিমন্যু, এত জোরে চালাচ্ছ কেন? অভিমন্যু উত্তর দিল না। হঠাৎ আমি পেছনে একটি লাল নীল আলো দেখতে পেলাম। পুলিশের গাড়ি। অভিমন্যু, পুলিশ! আমি চিৎকার করে উঠলাম। অভিমন্যু আরও জোরে গাড়ি চালাতে শুরু করল। ওরা আমাদের ধরতে পারবে না, সোমা। আমি তোমাকে রক্ষা করব। গাড়ি এখন প্রায় উড়ে যাচ্ছিল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল আমরা দুর্ঘটনায় পড়ব। কিন্তু অভিমন্যু থামল না। পুলিশের সাইরেন আরও জোরে বাজতে লাগল। অভিমন্যু, প্লিজ থামো। আমরা ধরা পড়ে যাব, আমি কাঁদতে কাঁদতে বললাম। না সোমা, অভিমন্যু প্রায় চিৎকার করে উঠল, ওরা যদি আমাদের ধরে, আমাদের আর কখনো দেখা হবে না। তোমাকে আমি যে কোনো মূল্যে রক্ষা করব। হঠাৎ আমি দেখতে পেলাম সামনে একটা মোড় আসছে। অভিমন্যু গাড়ি ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল। গাড়ি রাস্তা থেকে ছিটকে বেরিয়ে একটা গভীর খাদের দিকে ধেয়ে যেতে লাগল। অভিমন্যু! আমি চিৎকার করে উঠলাম। অভিমন্যু আমাকে জড়িয়ে ধরল। গাড়ি খাদের দিকে ছুটে চলল। আমি চোখ বন্ধ করে ফেললাম। একটা প্রচণ্ড শব্দ হল। তারপর সবকিছু অন্ধকার হয়ে গেল। যখন আমার চোখ খুললাম, আমি হাসপাতালে ছিলাম। আমার সারা শরীরে ব্যথা। আমার মাথায় ব্যান্ডেজ বাঁধা। আমার পাশে দাঁড়িয়ে ছিলেন আমার মা, চোখে জল। মা! আমি ক্ষীণ কণ্ঠে ডাকলাম। সোমা! মা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলেন। তুই কি জানিস কত ভয় পেয়েছিলাম আমরা? অভিমন্যু! অভিমন্যু কোথায়? আমি জিজ্ঞেস করলাম। মার চোখে অদ্ভুত ভাব ফুটে উঠল। অভিমন্যু? তোর দাদা অভিমন্যু? তোর দাদা তো মুম্বাইতে। সোমা, তুই ঠিক আছিস তো? আমি অবাক হয়ে গেলাম। মুম্বাইতে? না না, সে তো আমার সাথে ছিল। আমরা একসাথে পালাচ্ছিলাম। সে আমাকে একটা আংটি দিয়েছিল গু। মা আমার কপালে হাত রাখলেন। সোমা, তোর খুব জোরে মাথায় আঘাত লেগেছে। তুই বুঝতে পারছিস না। অভিমন্যু তো 2 বছর ধরে মুম্বাইতে আছে, সেখানে ওর নতুন চাকরি। তোর সাথে অভিমন্যু ছিল না। তুই একা গাড়ি চালাচ্ছিলি। গাড়িটা ছিল ওরই, সে তোকে দিয়েছিল ব্যবহার করার জন্য গু। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি আমার হাতে তাকালাম। আংটি ছিল না। কিন্তু আমরা পালাচ্ছিলাম। সে আমাকে বলেছিল আমরা দার্জিলিং যাব। তারপর সিকিম। তারপর নেপাল। মা আমার হাত ধরলেন। সোমা, তুই যাচ্ছিলি সুন্দরবন। তোর বন্ধু মৌসুমীর বাড়ি। তুই একা ড্রাইভ করছিলি। রাতে ঝড় উঠেছিল, তুই গাড়ি নিয়ন্ত্রণ করতে পারিসনি গিয়ে। আমার চোখ ছলছল করে উঠল। না না, এটা সত্যি নয়। অভিমন্যু আমার সাথে ছিল। আমরা গুই। মার চোখে চিন্তার ছাপ। ডাক্তারকে ডাকি, তুই বিশ্রাম নে গি। মা চলে গেলেন। আমি একা পড়ে রইলাম। আমার মাথায় সব ঘুরপাক খাচ্ছিল। কি হয়েছিল আসলে? আমি কি স্বপ্ন দেখেছিলাম? কিন্তু সবকিছু এত বাস্তব মনে হয়েছিল। কিছুক্ষণ পরে ডাক্তার এলেন। তিনি আমাকে নানা প্রশ্ন করলেন, আমার চোখে টর্চ ফেললেন। তারপর মাকে বললেন, কিছু চিন্তার নেই। মাথায় আঘাতের কারণে অস্থায়ী স্মৃতিভ্রম হয়েছে। এটা সাময়িক, ঠিক হয়ে যাবে গু। আমি শুয়ে শুয়ে ভাবছিলাম। হয়তো আমি সত্যিই স্বপ্ন দেখেছিলাম। হয়তো দুর্ঘটনার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম।
কিন্তু সবকিছু এত বাস্তব ছিল, অভিমন্যুর ভালোবাসা, তার কণ্ঠস্বর, আংটি, আমাদের পালানোর পরিকল্পনা। এক সপ্তাহ পরে আমি হাসপাতাল থেকে ছাড়া পেলাম। বাড়ি ফিরে এলাম। আমার বাবা আমাকে আদর করলেন, বললেন আমি সাবধানে থাকি। আমার ছোট বোন প্রিয়াঙ্কা আমাকে ছাড়তে চাচ্ছিল না। পরিবারের সবাই আমাকে নিয়ে খুব চিন্তিত ছিল। আমার জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল। মানুষ যেমন দুঃস্বপ্ন ভুলে যায়, আমিও সেই অদ্ভুত অভিজ্ঞতা ভুলে যাচ্ছিলাম। হয়তো সেটা সত্যিই একটা দুঃস্বপ্ন ছিল। এরপর 2 মাস কেটে গেল। এক শনিবারে বাবা-মার সাথে আমরা রেস্টুরেন্টে গেলাম খেতে। আমরা স্টেক হাউস রেস্টুরেন্টের একটা বড় টেবিলে বসেছিলাম। বাবা-মা কথা বলছিলেন, আমি চুপচাপ খাচ্ছিলাম। হঠাৎ দরজা খুলে একটা লোক ঢুকল। আমি তাকিয়ে দেখলাম অভিমন্যু। আমার হাত থেকে চামচ পড়ে গেল। অভিমন্যু, আমার দাদা, দাঁড়িয়ে ছিল দরজায়। সে আমাদের টেবিলের দিকে আসছিল। অভিমন্যু, বাবা খুশি হয়ে উঠে দাঁড়ালেন। তুই আজ আসবি বলিসনি তো? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। অভিমন্যু হেসে বাবাকে জড়িয়ে ধরল। তারপর মাকে প্রণাম করল। কেমন আছো মা? মার চোখ জ্বলে ভরে গেল। ভালো আছি বাবা। তুই হঠাৎ মুম্বাই থেকে? একটা ছুটি পেলাম, ভাবলাম বাড়ি ঘুরে যাই। সবাইকে দেখতে মন চাইছিল। অভিমন্যু চারপাশে তাকালো। সোমা কই? আমি অবাক হয়ে বসেছিলাম। সেই অভিমন্যু, আমার বড় ভাই, যে আমাকে ভালোবাসার কথা বলেছিল, যে আমাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল, সে আজ এত স্বাভাবিকভাবে এসে দাঁড়িয়েছে। সোমা, অভিমন্যু আমাকে দেখে হাত নাড়ল। আমি নীরবে তাকিয়ে রইলাম। সেই চোখগুলোতে কোনো আবেগ নেই, কোনো গভীর ভালোবাসা নেই, শুধু ভাইয়ের সহজ স্নেহ। সোমা, তুই ঠিক আছিস? অভিমন্যু আমার পাশে এসে বসল। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, ঠিক আছি। আমি শুনেছি তোর দুর্ঘটনার কথা। তুই এত বড় একটা অ্যাক্সিডেন্ট করলি, আর আমাকে কেউ বললই না। সে আমার হাত ধরল। আমি জানলে ছুটে আসতাম গু। আমি তার হাত থেকে আমার হাত সরিয়ে নিলাম। কোনো দরকার ছিল না গি। অভিমন্যু অবাক হয়ে গেল। কি হয়েছে সোমা? তুই এত রাগ করছিস কেন? আমি মাথা নাড়লাম। কিছু হয়নি। আমি একটু বিশ্রাম নিতে চাই। আমি টেবিল ছেড়ে উঠে গেলাম। রেস্টুরেন্টের বাইরে গিয়ে দাঁড়ালাম। আমার বুক ধুকপুক করছিল। আমি কি পাগল হয়ে যাচ্ছি? অভিমন্যু তো একদম স্বাভাবিক। ভালোবাসার কোনো চিহ্ন নেই তার চোখে। তবে কি আমি সত্যিই স্বপ্ন দেখেছিলাম? কিন্তু সব এত বাস্তব মনে হয়েছিল। পরের কয়েকদিন অভিমন্যু বাড়িতে ছিল। সে আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলছিল, মজা করছিল, যেমন ভাইবোনেরা করে। আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম সেই ঘটনা আমার কল্পনাই ছিল। মাথায় আঘাতের কারণে আমার মস্তিষ্ক একটা কাহিনী বানিয়েছিল, যা বাস্তব ছিল না। আবার দিন কাটতে লাগল। অভিমন্যু ফিরে গেল মুম্বাই। আমি আমার কলেজে ফিরে গেলাম, বন্ধুদের সাথে মিশতে লাগলাম। জীবন স্বাভাবিক হয়ে গেল। তারপর একদিন আমি আমার ঘরের আলমারি ঝাড়ু দিচ্ছিলাম। হঠাৎ আমার হাত একটা ছোট বাক্সে লেগে গেল। বাক্সটা ড্রয়ারের পেছনে লুকানো ছিল। আমি কৌতূহলী হয়ে বাক্সটা খুললাম। একটা আংটি। একই আংটি যা অভিমন্যু আমাকে দিয়েছিল সেই রাতে। আমি আংটিটা হাতে নিয়ে পরীক্ষা করে দেখলাম। একই ডিজাইন, একই আকার। এটা কিভাবে সম্ভব? আমি বাক্সের ভেতরে আরও তন্ন তন্ন করে খুঁজলাম। একটা চিরকুট পেলাম। তাতে লেখা, সোমা, তুমি আমার জীবন। আমি জানি এটা অন্যায়, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। অভিমন্যু। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। তাহলে কি সেটা স্বপ্ন ছিল না? কিন্তু অভিমন্যু তো এখন একদম স্বাভাবিক। সে কখনোই আমাকে ওইভাবে দেখেনি। আমি আংটিটা হাতে ধরে বসে রইলাম। এখন কি করব? আমি কি অভিমন্যুকে এ ব্যাপারে জিজ্ঞেস করব? হয়তো সে আমাকে পাগল ভাববে। হয়তো সে এটা অস্বীকার করবে। সেদিন সন্ধ্যায় আমার মোবাইলে একটা মেসেজ এলো। অচেনা নম্বর থেকে। সোমা, আমি জানি তুমি আংটিটা পেয়েছ। আমাদের কথা বলতে হবে। আমি আসছি তোমার কাছে। অভিমন্যু। আমি স্তব্ধ হয়ে গেলাম। অভিমন্যু কিভাবে জানল? আমি কারো সাথে আংটির কথা শেয়ার করিনি। রাত 9টার দিকে আমার ঘরের জানালায় টোকা পড়ল। আমি ধীরে ধীরে জানালা খুললাম। বাইরে দাঁড়িয়ে ছিল অভিমন্যু। আমি ভেতরে আসতে পারি? সে ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি জানালা আরও বড় করে খুলে দিলাম।
অভিমন্যু ভেতরে ঢুকল। তুমি এখানে কি করছ? তুমি তো মুম্বাইতে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আমি মাস খানেক ধরে শহরেই আছি। তোমার উপর নজর রাখছিলাম দূর থেকে, অভিমন্যু মৃদু স্বরে বলল। আমি ভয় পেলাম। কেন? কি চাও তুমি? অভিমন্যু আমার দিকে এগিয়ে এলো। সোমা, আমি জানি তোমার মনে কি চলছে। আমি জানি তুমি কিছু মনে করতে পারছ গু। তুমি কি বলতে চাইছ? আমি পিছিয়ে গেলাম। ওই রাতে যা ঘটেছিল সেটা স্বপ্ন ছিল না, অভিমন্যু ধীরে ধীরে বলল। আমার বুক ধড়ফড় করতে লাগল। তাহলে সত্যি? তুমি আমাকে আংটি দিয়েছিলে? আমরা পালাতে চেয়েছিলাম? অভিমন্যু মাথা নাড়ল। হ্যাঁ, আমরা পালাচ্ছিলাম। কিন্তু গাড়ি দুর্ঘটনা ঘটল। সেটা আমার ভুল ছিল। আমি তোমাকে বিপদে ফেলেছিলাম গু। আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কিন্তু তারপর? তুমি এত স্বাভাবিক কেন? তুমি তো আমার সাথে ভাইয়ের মতোই ব্যবহার করছ, যেন কিছুই হয়নি গি। অভিমন্যু আমার দিকে তাকাল। তার চোখে আমি আবার সেই আবেগ দেখতে পেলাম, সেই উষ্ণতা যা আমি সেই রাতে দেখেছিলাম। সোমা, তোমার দুর্ঘটনার পরে ডাক্তাররা বলেছিল তুমি হয়তো কিছু মনে রাখতে পারবে না। আমি ভেবেছিলাম এটা ভালোই হবে তোমার জন্য, আমাদের জন্য। যদি তুমি সব ভুলে যাও তাহলে আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব। তুমি আবার আমাকে তোমার ভাই হিসেবে দেখতে পারবে, আমাদের সম্পর্ক আগের মতো হবে গি। আমি বুঝতে পারছিলাম না ওর কথা। তুমি ভেবেছিলে আমি সব ভুলে যাব? আর তুমি? তুমি কি তোমার ভালোবাসা ভুলে গেছ? অভিমন্যু আমার কাছে এসে হাঁটু গেড়ে বসল। আমি চেষ্টা করেছি সোমা। আমি সত্যিই চেষ্টা করেছি ভুলতে। কিন্তু আমি পারিনি। আমি অনেক দূরে চলে গেছিলাম, ভেবেছিলাম দূরত্ব আমাকে বদলে দেবে। কিন্তু না, আমি আজও তোমাকে সেইভাবেই ভালোবাসি সোমা। এটা অন্যায়, এটা পাপ, আমি জানি। কিন্তু আমি আমার হৃদয়কে থামাতে পারিনি গিয়ে। আমি ধীরে ধীরে অভিমন্যুর চোখের দিকে তাকালাম। কিন্তু আমরা ভাইবোন অভিমন্যু। এটা অসম্ভব। অভিমন্যু হেসে উঠল, একটু বিষাদের হাসি। সোমা, তুমি কি কখনো ভেবে দেখেছ আমরা দেখতে কতটা আলাদা? আমি লম্বা, শ্যামলা, তুমি ফর্সা, খাটো। আমার চোখ ছোট, তোমার বড়। আমার নাক চ্যাপ্টা, তোমার তীক্ষ্ণ।